হ্যালো, ট্রাভেলিং হানিবিজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কলকাতা টু বেনারস অ্যান্ড লখনৌ রোড ট্রিপের আরও একটা নিউ এপিসোড নিয়ে হাজির হলাম। এই পর্বের ভিডিওতে থাকবে ওয়ান ডে ইন লখনৌ, আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, আরও অনেক কিছু। তাই সকলকে রিকোয়েস্ট করছি স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখবেন। লখনৌ ওরফে নবাবদের নগরী ইতিহাসের আলোয় এক স্বর্ণোজ্জ্বল শহর। এই ঐতিহাসিক শহর নবাবী ঐতিহ্য, বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ও স্থাপত্যের জন্য বিশেষভাবে পরিচিত। জনশ্রুতি অনুসারে শ্রীরামের ভাই লক্ষণ এই শহরের নামকরণ করেন লক্ষণপুর। পরে মোঘল শাসনে সেই নাম লখনৌ নামে পরিবর্তিত হয়। লখনৌর ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় হল নবাবী শাসন। নবাব আসিফউদ্দৌলা লখনৌকে আওয়াধের রাজধানী ঘোষণা করেন। তার শাসনকালে লখনৌ স্থাপত্য, সঙ্গীত ও কাব্যের ক্ষেত্রে এক সমৃদ্ধ কেন্দ্র হয়ে ওঠে। সকাল 10টা নাগাদ হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিয়ে একটা অটো বুক করে প্রথমেই চলে গেলাম ব্রিটিশ রেসিডেন্সিটা ঘুরে দেখতে। 1775 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি অনুসারে নবাব সুজাউদ্দৌলা একজন ব্রিটিশ নাগরিককে লখনৌর দরবারে স্থান দিতে রাজি হন। ইংরেজদের উদ্যোগে শহরের কেন্দ্রে নবাব এই রেসিডেন্সি তৈরি করার কাজ শুরু করেন। রেসিডেন্সি কমপ্লিট হতে টাইম লাগে 5 বছর। 1800 সালে নবাব সাদাত আলী খানের শাসনকালে ইংরেজরা এখানে বসবাস স্টার্ট করেন। নবাব সাদাত আলী খান ব্রিটিশ ফৌজের ক্যাপ্টেন জন বেলি সাহেবের সম্মানার্থে বেলি গেট তৈরি করেন, যেটা এই রেসিডেন্সির প্রধান প্রবেশদ্বার। 1857 সালের সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলন। এই বিদ্রোহ চলাকালীন ক্ষিপ্ত সিপাহীরা ব্রিটিশ রেসিডেন্সির ইংরেজদের ওপর আক্রমণ করেন। কামানের গোলা, বন্দুকের গুলিতে এফোড় ওফোড় হয়ে যায় রেসিডেন্সির দেওয়াল। এখানে একটি ছোট মিউজিয়াম রয়েছে, আপনারা অবশ্যই এটি ঘুরে দেখবেন। রেসিডেন্সি ঘুরতে আমাদের প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। এরপর আমরা সোজা চলে যাই বারা ইমামবাড়া দেখতে। বারা ইমামবাড়া লখনৌ শহরের একটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপত্য। 1784 সালে নবাব আসিফউদ্দৌলার নেতৃত্বে এটি তৈরি হয়। 1784 সালে লখনৌ শহরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে নবাব আসিফউদ্দৌলা এই স্থাপত্য নির্মাণের উদ্যোগ নেন, যাতে মানুষ কাজ পায় এবং জীবিকা নির্বাহ করতে পারে। দিনে দরিদ্র মানুষ এখানে কাজ করত, আর রাতে অভিজাত শ্রেণীর মানুষ সেই নির্মাণ ভেঙে দিত, যাতে এই নির্মাণ কাজ দীর্ঘ সময় ধরে চলে এবং দুর্ভিক্ষ চলাকালীন সময়ে মানুষের কাজের সুযোগ যেন বন্ধ না হয়। আমাদের এই পুরো বারা ইমামবাড়া ঘুরতে প্রায় ঘন্টা 2 সময় লাগে। তাই তোমরা হাতে অনেকখানি সময় নিয়ে এখানে এসো। আর তার সাথে বারা ইমামবাড়ার অন্যতম আকর্ষণ ভুলভুলাইয়া আর শাহী বাউলি দেখতে কিন্তু একদম ভুলো না। বারা ইমামবাড়ার ঠিক পাশেই রয়েছে রুমি দরওয়াজা। সূক্ষ্ম নকশা ও কারুকার্যে সমৃদ্ধ 60 ফুট উঁচু এই দরওয়াজা আজও লখনৌর অন্যতম আকর্ষণ। ঘড়িতে তখন বাজে দুপুর 2টো। আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই লাঞ্চ করতে সোজা চলে গেলাম ইদরিস বিরিয়ানিতে। এই ইদরিস বিরিয়ানি হলো লখনৌ শহরের অন্যতম বিখ্যাত এবং ঐতিহ্যবাহী বিরিয়ানির ঠিকানা, যা কয়েক দশক ধরে বিরিয়ানি লাভারদের মন জয় করে আসছে। In 1968 ইদরিস সাহেবের হাত ধরে এর জার্নি স্টার্ট হয়। এই বিরিয়ানির মূল আকর্ষণ বা বিশেষত্ব হল এর স্বতন্ত্র স্বাদ আর রান্নার পদ্ধতি। এখানে বিরিয়ানি রান্না করা হয় গাভীর দুধ দিয়ে। হালকা গাঢ় রঙের এই বিরিয়ানিতে নরম রসালো মাটন, জাফরান আর দেশি ঘিয়ের সুগন্ধ অনন্য স্বাদ যোগ করে। এই বিরিয়ানি মুখে নিতেই আমরা মুঘলাই খাবারের ঐতিহ্য আর লখনৌর নবাবী স্বাদের ছোঁয়া পেলাম। পেট পুজো সেরে ফুরফুরে মেজাজ নিয়ে এবার আমরা পৌঁছে গেলাম ছোটা ইমামবাড়াতে।
ছোটা ইমামবাড়া থেকে ফেরার সময় পথেই আমরা ক্লক টাওয়ারটা গেট থেকেই দেখে নিই আর ভিতরে ঢুকিনি। বিকাল তখন প্রায় 5টা। মনটা কেমন চা চা করে উঠল। তাই এবার আমরা হাজির হলাম শর্মাজি কি চাইতে চা পান করতে। শর্মাটি লখনৌর অন্যতম ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় চায়ের দোকান। এই দোকানের যাত্রা শুরু হয়েছিল 1940-এর দশকে। শর্মাটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর স্বাদে ভরপুর সুগন্ধিযুক্ত মশলাদার চা আর তার সাথে ঘন দুধের মালাই আর মাখনের আস্তরণে ঢাকা মালাই টোস্ট। শুধু চা আর টোস্টই নয়, শর্মাটির এনভায়রনমেন্টটাও কিন্তু বেশ নস্টালজিক। দোকানটি আজও সেই ওল্ড ডে চার্ম ধরে রেখেছে। সরল আসবাব, সাধারণ কিন্তু আন্তরিক পরিষেবা আর চায়ের কাপ হাতে গল্পে মেতে ওঠা মানুষের ভিড়। এরপর আমরা সোজা চলে গেলাম আমিনাবাদ মার্কেট। পায়ে হেঁটে একটু চিকন কারি মার্কেটটা ঘুরে টুকটাক কিছু কেনাকাটি করে ফেললাম। তখন ঘড়িতে বাজে রাত 8টা। ডিনার করতে আমরা সোজা চলে গেলাম তুন্ডে কাবাবি দরবারে। এই তুন্ডে কাবাবি আউটলেটের মূল আকর্ষণ হলো এর গালাউতি কাবাব। 1905 সাল থেকে তুন্ডে কাবাবি নবাবী ঐতিহ্যকে ধরে রেখেছে, আর তাই জন্যেই দেশ বিদেশের সকল পর্যটকরা লখনৌ ভ্রমণের সময় এখানে আসতে ভোলেন না। এই তুন্ডে কাবাবির নামের পিছনেও কিন্তু একটা মজাদার গল্প আছে। নবাব আসিফউদ্দৌলা যখন বুড়ো হলেন, একটা একটা করে তার দাঁত পড়তে শুরু হলো। তাই তিনি এক কাবাব তৈরির কম্পিটিশন অ্যারেঞ্জ করলেন। অ্যানাউন্স করলেন যে রাঁধুনি সবচেয়ে নরম কাবাব তৈরি করবেন সে সারা জীবন রাজকীয় পৃষ্ঠপোষকতা ভোগ করার সুযোগ পাবেন। কুক হাজি মুরাদ আলী, যার শুধুমাত্র রাইট হ্যান্ডটি ছিল, লেফট হ্যান্ডটি অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছিল, তিনি ইন্ট্রোডিউস করলেন টেন্ডার অ্যান্ড সফট গালাউতি কাবাব আর নবাবের মন জয় করলেন। আর এই কম্পিটিশনেই জন্ম হলো গালাউতি কাবাবের। লখনৌর লোকাল ল্যাঙ্গুয়েজে হাতের অক্ষমতা সম্পন্ন যে কোনো ব্যক্তিকে তুন্ডে বলা হতো, আর তাই জন্যই তবে থেকেই হাজি মুরাদ আলীর তৈরি এই কাবাব তুন্ডেকে কাবাব নামে পপুলার হয়। এরপর আমরা সোজা চলে এলাম প্রকাশ কুলফিতে ডেজার্ট পর্ব সারতে, কারণ বাঙালির তো শেষ পাতে মিষ্টি না হলে ভোজন কমপ্লিট হয় না। 1956 সালে প্রতিষ্ঠিত এই প্রকাশ কুলফির বিশেষত্ব হলো অসাধারণ কুলফির স্বাদ। এখানে কুলফি তৈরি হয় খাঁটি ঘন দুধ, খেজুরের নির্যাস, এলাচ আর পেস্তা বাদাম দিয়ে। আর এই জন্যেই লখনৌ ঘুরতে এলে প্রকাশ কুলফিতে একবার কুলফির স্বাদ নেওয়া অবশ্যই দরকার। তখন বাজে রাত 10:30। অ্যাট লাস্ট আমাদের লখনৌ ট্রিপ কমপ্লিট হলো। হাঁটতে হাঁটতে আমরা ফিরে গেলাম হোটেলে। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নেক্সট পর্বে। আশা করি আমাদের এই পর্বের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই পর্বের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। আর তার সাথে আমাদের চ্যানেল ট্রাভেলিং হানিবিজকে সাবস্ক্রাইব করতে ভুলো না।